অনেক সময় আমরা দেখি যে মানুষ সুইসাইড করার মতো একটা খুবই কঠিন ডিসিশনে চলে যায়। ভাইরাল হওয়ার নেশায় ভুল তথ্য অথবা একজনের বিরুদ্ধে মিথ্যা কোনো কিছু দিয়ে অথবা আমরা এআই জেনারেটেড সেটা ভিডিও হোক, সেটা ছবি হোক, অনেক কিছু বানিয়ে এটা আমরা আলোচনায় আসছি। সো আমি টার্গেট করে একটা মানুষের বিরুদ্ধে কোনো কিছু বলছি। সো এটা হচ্ছে সাইবার বুলিং। অসৎ উদ্দেশ্যে কেউ যদি ভাইরাল হয় বা অসৎ পন্থায় যদি কেউ ভাইরাল হয়, সেটা এক ধরনের ক্রাইম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুল এর সিজন 2-তে, পাওয়ার্ড বাই দ্য স্কলারও। আমি ডক্টর ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, এই ডিজিটাল যুগে একটা ছবি কিংবা একটা কমেন্ট, একটা স্টেটাস কিংবা একটা ভুল মুহূর্তের মধ্যে কিন্তু হাজারো মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। সেটা নিয়ে ট্রল হচ্ছে, কমেন্ট হচ্ছে, কিংবা আমরা সেখানেই তার বিচার করে ফেলছি। কিন্তু সেটি কতটুকু যুক্তিযুক্ত এবং তা আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলে, এ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মিজানুর রহমান সোহেল, বিশিষ্ট সাংবাদিক। আমরা চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি ভাইয়া। আজকে আমরা কথা বলবো মিডিয়া ট্রায়াল, ভাইরাল হওয়া বা অনলাইন হ্যারাসমেন্ট ইদানিং অনেক বেশি বেড়েছে। গ্র্যাজুয়ালি সে বিষয়গুলোতে যাব, তবে শুরুটা একটু করতে চাই। মিডিয়া ট্রায়াল এই ওয়ার্ডটা অনেক কমন, বাট আসলে জিনিসটা কি? মিডিয়া ট্রায়াল এটা অনেক বেশি একটা আলোচিত শব্দ। আমরা আসলে ঠিক অনেকেই জানি না যে এটার আসলে অর্থ কি বা কি বোঝায়। মিডিয়া ট্রায়াল হচ্ছে এক ধরনের, আমার কাছে মনে হয় যে অদৃশ্য একটা বিচার ব্যবস্থা। সেটা কিভাবে? ধরেন সোশ্যাল মিডিয়াতে অথবা টেলিভিশন, পত্রিকা, অনলাইনে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সংবাদ অথবা কোনো বিষয় আলোচনা করা হয়, সেটা মানে সংবাদ তার সংবাদের নিয়মেই চলছে। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে যখন কথাবার্তা বলছে, তখন মানুষের মধ্যে এক ধরনের মানে বিচারিক একটা জায়গা তৈরি হয়ে যায় যে হ্যাঁ, এইটা হয়েছে মানে হচ্ছে সে অপরাধী এবং তার বিচার হওয়া দরকার। এই বিচার যখন আদালতে যাচ্ছে, আদালতও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়ে যায়। আচ্ছা, যেহেতু মিডিয়াতে কথা বলছে এটা নিয়ে, যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে এটা নিয়ে কথা হচ্ছে, তার মানে হচ্ছে এনারা যেভাবে চায়, মানে কারো পক্ষে বললে আদালত তার মনস্তাত্ত্বিক চাপ হচ্ছে যে তাইলে তো এটা মানে পক্ষে বলা দরকার, বিপক্ষে গেলে সেটা বিপক্ষে যাওয়া দরকার। তো আদালতে যেমন চাপ তৈরি হচ্ছে, একই সাথে মানুষের মধ্যেও, মানে যারা কিনা বিচারের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু সেও মনে করছে যে এইটা এক ধরনের মানে তার এইটার পক্ষে বা বিপক্ষে যাওয়া দরকার। তার মানে রায় হচ্ছে। আমি যেটা শুরুতে বলছিলাম যে মিডিয়া ট্রায়াল হচ্ছে একটা অদৃশ্য একটা বিচারিক কার্যক্রম, যেটার আসলে কেউ মালিক না, কেউ চালায় না, কিন্তু এটার সাথে সবাই এমনভাবে সম্পৃক্ত যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আসলেই এক ধরনের বিচার হয়ে যাচ্ছে এবং এর কারণে এক ধরনের ঝুঁকিও তৈরি হচ্ছে। হয়তো ভুল বিচার হচ্ছে, কখনো হয়তো সঠিক বিচারও হচ্ছে। এবং দেখবেন যে কোনো কিছু যদি ভাইরাল হয়, তখন সেটা বিচারও খুব তাড়াতাড়ি হয়। কিন্তু এই যে আদালতের বিচারের আগেই এই যে একটা মিডিয়া ট্রায়াল, একটা অদৃশ্য একটা বিচার আমরা করে ফেললাম, শাস্তিদাতা ভূমিকায় আমরা চলে গেলাম, সেই মানুষটা যদি নির্দোষ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি করা? আসলে ওনার কোনো কিছু করার থাকে না। একটা মানুষের বিরুদ্ধে যখন কোনো কিছু যায়, আমরা অনেক সময় দেখি যে একজন কোনো অপরাধ করে নাই, কিন্তু তার বিষয় নিয়ে কোনোভাবে আলোচনায় চলে আসছে, ওনার আসলে কিছু করার থাকে না। অনেক সময় আমরা দেখি যে মানুষ এসব কারণে হয়তো সুইসাইড করার মতো একটা খুবই কঠিন ডিসিশনে চলে যায়, অথচ এটা শুধুমাত্র হয়তো সামাজিক মাধ্যমে একটু আলাপ আলোচনা হয়ে গেছে। আর এটার যে ক্ষত, এই ক্ষতটা অনেক দীর্ঘ হয়। একটা মানুষের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন এইটা মানুষ বহুদিন মনে রাখে। আর সোশ্যাল প্ল্যাটফর্মে তো মুছে যায় না। আপনি এমনি শরীরে ক্ষত হলে সেটা তো হয়তো আপনি ওষুধ খেলে ঠিক হচ্ছে, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু আসে, এটা তো মুছতে পারবেন না। বা একজন, দুইজন, পাঁচজন, 10 জন এটা মুছে দেবেন, শত শত হাজার হাজার মানুষ এটা মুছবেন কিভাবে? সুতরাং আসলে তার কোনো কিছু করার থাকে না। অ্যাকিউজড, অভিযুক্ত, আর হচ্ছে ক্রিমিনাল বা অপরাধী, এই দুটি জিনিসের মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে মূলধারা গণমাধ্যমের কি কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। আছে বলতে আমি এটাকে মানে এটা একটা যে কতবার ভয়ঙ্কর ব্যাপার। ধরেন যে কারো বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, অভিযোগ আসা মানেই তো সে অপরাধী না, কিন্তু আমরা দেখেন এটাকে এক ধরনের অপরাধী বানিয়ে ফেলি। ধরেন আমরা অনেক সময় দেখি যে ধরেন দুদুকে কেউ একজন অভিযোগ দিল, একটা মানে নাম পরিচয়বিহীন একজন লোক একটা অভিযোগ দিয়ে দিল, ওইটাই হয়তো কোনো না কোনোভাবে গণমাধ্যমের কাছে আসলো। এটা কিন্তু জাস্ট অভিযোগ, হয়তো দুদক এটা তদন্তের কথাও বলে নেই। কিন্তু আমরা অনেক সময় দেখি যে গণমাধ্যম
হয়তো ওনাকে ঘায়েল করার জন্য অথবা তৃতীয় পক্ষ কেউ তাকে বিপদে ফেলার জন্য গণমাধ্যমকে এক ধরনের ব্যবহার করা হচ্ছে যে ঠিক আছে ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে, মানে দুদুকে অভিযোগ, মানে বিষয়টা এমন যে কি নাকি আসলে হয়তো উনি কিচ্ছু করেনি বা এই বিষয়ের সাথে উনি কোনোভাবেই রিলেটেড না, কিন্তু তাকে আমরা অপরাধী বানিয়ে ফেলছি। তাকে আমরা অপরাধী বানিয়ে ফেলছি। তো অপরাধী কখন হয়? যখন একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ আসবে, এই অপরাধ প্রমাণের দায়িত্ব গণমাধ্যমের না। গণমাধ্যমে তো সত্যটা বলবে, যদি অভিযোগ আসে সত্যিকার অর্থে যদি কোনো কিছু পাওয়া যায় তারা তদন্ত করে সব পক্ষের বক্তব্য দিয়ে, মানে সাংবাদিকতার ইথিক্স মেনে যদি সবকিছু করে ঠিক আছে তাইলে। আমরা কিন্তু এখন খুব ভাইরাল হতে চাই। আমার কাছে মনে হয় যে এটা একটা মানে পেন্ডেমিক আকার ধারণ করেছে, সবার মধ্যে কিন্তু এই মানসিকতাটা চলে এসেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয়তা, এটাকে আপনি কিভাবে দেখেন? এইটাকে নানানভাবেই দেখা যেতে পারে। একটা হচ্ছে যে কেউ যদি সৎ উদ্দেশ্যে ভাইরাল হয় তাতে তো আমি কোনো আপত্তি দেখি না। কেউ যদি একটা ভালো কন্টেন্ট করে ভাইরাল হয় তাতে তো আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যে ভাইরাল হওয়ার নেশায় আমরা একটা ভুল তথ্য অথবা একজনের বিরুদ্ধে মিথ্যা কোনো কিছু দিয়ে অথবা আমরা এআই জেনারেটেড সেটা ভিডিও হোক, সেটা ছবি হোক, অনেক কিছু বানিয়ে এটা আমরা আলোচনায় আসছি। এবং এইটা এতটাই মহামারীর মতো ছড়িয়ে গেছে যে আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে দেখি যে এই ভাইরাল হওয়ার নেশায় মানুষ এটা দিচ্ছে। সো যদি অসৎ উদ্দেশ্যে কেউ যদি ভাইরাল হয় বা অসৎ পন্থায় যদি কেউ ভাইরাল হয় সেটা এক ধরনের ক্রাইম। আর কেউ যদি সৎভাবে ভালো কন্টেন্ট করে ভাইরাল হয় তাতে আমি কোনো মানে সমস্যা দেখি না। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এসবের অ্যালগরিদম কি এখন সম্পাদকের চেয়ে বেশি? দিন শেষে তো আমরা তাই দেখছি আসলে, মানে ক্ষমতাটা। হ্যাঁ, কারণ যদিও গণমাধ্যমের কাজ কি আর সোশ্যাল প্ল্যাটফর্মের কাজ কি সেটা আমাদের বোঝার ব্যাপার আছে। গণমাধ্যমের কাজ হচ্ছে যে কোন বিষয়টি জনগুরুত্বপূর্ণ, কোন বিষয়টি মানুষকে আসলে তথ্যবহুল জানানো দরকার সেইটা গণমাধ্যম চিন্তা করবে। অ্যালগোরিদমের কাজ হচ্ছে যে কোনটা ভাইরাল হবে, কোনটা চমকপ্রদ হবে, কোনটা নিয়ে মানুষ কথা বলতে পারে, সেটা কি ভালো নাকি মন্দ অ্যালগোরিদম কিন্তু এটা বুঝতে চায় না। সে তার মতো করে এটা মানে ছড়ায় দেবে। তো এইটা করতে গিয়ে এখন যেটা হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মের কাছে গণমাধ্যম পেরে উঠছে না, কারণ গণমাধ্যমের কাছে এত তথ্য নাই। আগে গণমাধ্যম থেকে তথ্য নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষ দিয়ে আলোচনা করত, আর এখন সোশ্যাল প্ল্যাটফর্মে যে আলোচনা হচ্ছে অ্যালগোরিদম যা সেট করে দিচ্ছে সেটাই কিন্তু চলে যাচ্ছে আসলে মূলধারার গণমাধ্যমে। সবাই কিন্তু এখন এটা করছে, পাবলিশ ফার্স্ট ভেরিফাই লেটার। এটা হচ্ছে এক ধরনের গণমাধ্যম কিন্তু এটা করতে গিয়ে আস্থা হারিয়ে ফেলছে। বিশাল সংকট। আগে বলা হতো যে একটা সংবাদ প্রকাশ করার আগে এইটা আগে যাচাই করতে হতো, দেখতে হতো, বুঝতে হতো যে এটা ঠিক আছে কিনা। কিন্তু এখন হচ্ছে যে আপনি যেটা বললেন যে আগে এটা ছেড়ে দাও, ভুল গুজব কি আছে সেটা পরে আমরা এটা ডিলিট করে দিব, এটা সরি বলে নিব, এইটা বললে কিন্তু গণমাধ্যম তার যে আস্থার জায়গাটা দিন দিন কিন্তু ওই জায়গা থেকে তারা পেছনে চলে যাচ্ছে। আসলে হওয়া উচিত ছিল যে গণমাধ্যম সবার আগে খবর না, ঠিক সবার আগে সঠিক সংবাদ হওয়া। এই যদি কনসেপ্টটা যদি গণমাধ্যম মানে তাইলে আমার মনে হয় না যে এটাতে কোনো সমস্যা হওয়ার কথা। তাহলে কি এই যে ভিউ আর মনিটাইজেশন এসবের কাছে কি হেরে যাচ্ছে গণমাধ্যম? আগে শুধু হয়তো কন্টেন্ট ক্রিয়েটররা দেখতো যে আমার ভিউ বাড়াতে হবে, ইনকাম করতে হবে, আর এখন মূলধারার গণমাধ্যম কিন্তু এটার মধ্যে ঢুকে গেছে। তো তাদের থেকে নিউজ নিয়ে গণমাধ্যম সেটা তো নিচ্ছেই এবং তাদেরও কিন্তু টার্গেট হচ্ছে যে আমার কিভাবে ভিউ বাড়ানো যায়। দেখেন ভিউ কিন্তু এমনিও ভালো মতো বাড়ানো যেত। আমরা তো এটাও সত্য যে মাঝে মাঝে আমরা খুব ভালো কন্টেন্ট আসে মিডিয়াতে, একদম সারা দিনে তোলপাড় করে ফেলানোর মতো একটা কন্টেন্ট বানাই, তো সেটা দিয়েও তো ভিউ হচ্ছে। কিন্তু আমরা এই ধরনের কন্টেন্ট থেকে বের হয়ে আসছি। আমরা মানে একদম সাদা মাঠা টাইপের কোথায় কি হচ্ছে একটা ফেক জিনিস আলোচনায় আসছে, অথবা ধরেন যেটার খুব মানে গুরুত্বই হয়তো নেই, কিন্তু মিডিয়া এমনভাবে প্রেজেন্টেশন দিচ্ছে যাতে করে মানুষ এটা হামলে পড়ে, যাতে করে ওখানে অনেক বেশি ভিউ হয়, যাতে করে ওটাতে মনিটাইজেশন আসে। তো এইটা করতে গিয়ে তার তো দিন দিন কিন্তু আস্থা হারিয়ে যাচ্ছে। ইনকাম হয়তো বাড়ছে, আর যখন এইগুলো মানুষ বেশি করতে থাকে, মানে মানুষ বলতে গণমাধ্যমের কথা বলছি, তখন কিন্তু গণমাধ্যমকে মানুষ ওইভাবেই ট্রিট করে যে না তুমি যা দাও সেটা এখন আর বিশ্বাস করে না। ক্লিকবেইট হেডলাইন, এটা কি শুধু মার্কেটিং নাকি সাংবাদিকতার একটা নৈতিক সংকট? ক্লিকবেইট এটা যদিও সোজা অর্থে এটা নেতিবাচকভাবেই ব্যবহার করা হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাকে একটু অন্যভাবে বলি। ধরেন ক্লিকবেইটটা আসলে কি? ক্লিকবেইট হচ্ছে যে আপনি শিরোনামে যা বলছেন বডিতে ওইটা নাই,
কন্টেন্টের ভিতরে এই জিনিসটা নাই, তার মানে একেবারে আকাশ পাতাল তফাৎ। কিন্তু মানে আমরা ফটোকার্ডটা যে বানাচ্ছি, ফটোকার্ডে আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হয়তো ক্লিক করলে আমরা নিউজের যখন ভেতরে চলে যাচ্ছি সেটা আসলে নাই। সো এটা হচ্ছে ক্লিকবেট। হ্যাঁ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে আমি যে আগের যুগের সাংবাদিকতা, আগের যুগের নিয়ম নীতি সেম থাকতে হবে এমন না, সময়ের প্রয়োজন অনেক কিছুতে পরিবর্তন হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ক্লিকবেট না, শব্দটা হবে হচ্ছে টুইস্ট। হ্যাঁ, যে আমি একটু ভিন্ন টাইপের করে দিলাম, কিন্তু সেটা মিথ্যা না, সেটার অ্যাঙ্গেল হয়তো একটু আলাদা হলো, কিন্তু সেটা শিরোনাম বা ফটোকার্ডের কথা যেটা বললেন, যে ফটোকার্ডে যা আছে সেইটার সাথে মূল কন্টেন্টের রিলেশন আছে, একই জিনিস, কিন্তু আমি হয়তো ভিন্নভাবে প্রেজেন্টেশন দিচ্ছি। সেটা তো আমি ব্যক্তিগতভাবে সমস্যা মনে করি না, কেউ হয়তো এটাকেও সমস্যা মনে করে। এটা জাস্ট আমার মতামত। আমি মনে করি যে টুইস্ট করা যায় যদি আমি মূল কন্টেন্টের সাথে তার যদি একদমই ঠিক থাকে। কিন্তু ক্লিকবেট যেটা, এইটা মানে ক্লিকবেটের যে অর্থ বা যেই অর্থে বলা হয়, সেটা আমি মনে করি এটা একেবারেই এক ধরনের অপরাধ, এটা করা ঠিক না। এখন এই ডিজিটাল মার্কেটিং, আমি যদি আরেকটু সহজ করে বলি যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন নির্ভর, এটা কি সাংঘর্ষিক সাংবাদিকতার সাথে? না, সাংঘর্ষিক না। আসলে সাংবাদিকতায় তো আমরা গণমাধ্যম তো বিজ্ঞাপন দিয়েই চলবে, এটা তো তার চলার জন্য মানে এটা শক্তি। কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়া এটার প্রতি এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছে দিন দিন, যে আমার মনে হচ্ছে যে এইটা না হলে তো আমি চলতে পারবো না। তখন হয়তো মিডিয়াগুলো তার নৈতিকতার জায়গা থেকে বের হয়ে আসছে। আমরা একটু ফেক নিউজের দিকে একটু আসি। ফেক নিউজ কিন্তু খুব দ্রুত ছড়ায়, এবং সেখানে যদি নারী ঘটিত কোনো সমস্যা ইনক্লুড করা যায়, এই নিউজ খুব দ্রুত ঝড়ের বেগে, আমি বলবো আলোর বেগের চেয়েও দ্রুত মনে হয় ছড়িয়ে পড়ে, তাই কি? কিন্তু সেটা কেন? ফেক আসলে কি সেটাকে ধরতে, ফেকটা হচ্ছে যে মুখরোচক টাইপের কোনো একটা বিষয়। হ্যাঁ, ফেকটা হচ্ছে ধরেন খুবই সাজানো গোছানো টাইপের, ফেক হচ্ছে ধরেন খুবই আবেগপ্রবণ, ফেক হচ্ছে যে আপনি যেই টাইপটা পছন্দ করেন, আপনার মতাদর্শ যা, সেটার সাথে ফেক যায়, যেটা আপনি সেটাই শেয়ার দিয়ে বসছেন বা সেটা আপনি কাউকে ইনবক্সে পাঠাচ্ছেন। কিন্তু যেটা সত্য, যেটা সঠিক, যেটা ফেক না, সেটা একটু জটিল, সেটা একটু কঠিন, সেটা নিতে ইচ্ছে করে না, সেটার সাথে আমার মতাদর্শ যায় না, আমি ওইটা সরাইতে পছন্দ করি না। এই কারণে সঠিক সংবাদ যায় না, মানে সঠিক বিষয়গুলো মানুষের কাছে কম ছড়ায়। কিন্তু ফেক হলে সেটা আপনি যেটা বললেন যে আলোর গতিতে যায়, আর সেখানে যদি নারী থাকে তার চেয়ে বেশি যায়, আর সেখানে যদি নারী থাকে তাহলে তার কথাই নেই, সেটা আরো বেশি দ্রুত আসলে যায়। হ্যাঁ। আচ্ছা, মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশন, এগুলোর মানে সবচেয়ে বড় উৎস কি? কারা ছড়াচ্ছে এগুলো? এইটা নিঃসন্দেহে এটা বড় উৎস তো সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখান থেকেই ছড়ায়। আর কারা ছড়ায়? এটা ছড়ায় হচ্ছে যে আমার মতদর্শ, যেটা একটু আগে বলছিলাম, যে আমার মতদর্শের সাথে যা যায়, সেটা ফেক হোক, ভুল হোক, যা হোক, আমি এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই সমস্ত মানুষগুলো ভুল জিনিস ছড়াচ্ছে কেন? কারণ তার মতদর্শের সাথে এটা যায়। সো আমি যখন আমার মতদর্শের সাথে কোনো কিছু যায়, সেটা খেলা হোক, সেটা ফেক কোনো কিছু হোক, ইনফরমেশন হোক, সেটা আমি কিন্তু ছড়াই দিচ্ছি। এইভাবেই মূলত এটা দ্রুত ছড়াই যাচ্ছে। আংশিক সত্য বিষয় কিন্তু মিডিয়া ট্রায়াল তৈরি করে থাকে। আংশিক সত্য, এইটা আমি মনে করি যে মিথ্যার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ হচ্ছে আপনি যখন আংশিক সত্য কোথাও বলবেন, তখন কিন্তু আপনার কাছে একটা প্রমাণ আছে, আংশিক প্রমাণ আছে। মিথ্যা তো কোনো প্রমাণ নাই, কিন্তু আংশিকে যেহেতু একটা মিনিমাম প্রমাণ আছে, তার মানে হচ্ছে যে আপনি এইটাকে অনেক বেশি মানে ভয়ঙ্কর ভাবে ব্যবহার করতে পারেন, মিসইউজ করতে পারেন। ফ্যাক্ট চেকিং বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। এখন অনেকগুলো গণমাধ্যমেই ফ্যাক্ট চেকিং ইউনিট আছে, যারা কিনা প্রতিনিয়তই যেই বিষয়গুলো সামনে আসছে কথা বলছে, বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে। তো এইটা আসলে সঠিক কিনা সেইটা নিয়ে ফ্যাক্ট চেকিং ইউনিটগুলো কাজ করছে, এবং এইটা হয়তো হাতে গোনা কয়েকটা গণমাধ্যম অথবা কারো ইউনিট নেই, হয়তো ওরা যখন প্রয়োজন মনে করছে, বেশি আলোচিত বিষয় আসলে তখন কথা বলছে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা গণমাধ্যমের এখন সময়ের দাবি, এবং আমি মনে করি সরকারের তরফ থেকেও এইটা একটা দাবি বা বলা উচিত যে ফ্যাক্ট চেকিং ছাড়া গণমাধ্যম চালানো যাবে না। ফ্যাক্ট চেকিং একটা যদি ইউনিট থাকে, তাহলে ভুল তথ্য ছড়ানোর যে প্রবণতা, আমি মনে করি এটা অনেক অনেক কমে আসবে, বা একসময় হয়তো দেখবো যে এটা শূন্যের কোঠায় চলে আসছে। কন্টেন্ট ক্রিয়েটর আর সাংবাদিকতা, এর মধ্যে পার্থক্য কি? সাংবাদিকতার মূল কাজ হচ্ছে যেটা প্রয়োজন, যেটা জনগুরুত্বপূর্ণ, যেটা তথ্যবহুল, জনবান্ধব। সো এই বিষয়গুলো হচ্ছে সাংবাদিকরা তৈরি করে। আর কন্টেন্ট ক্রিয়েটর ওর মূল উদ্দেশ্য কিন্তু এটা ভিউ বানানো,
ওর একটা বাণিজ্য করা। আমি এটা খারাপ অর্থে কিন্তু বলছি না, কারণ জি, সে জি, সৎ জি। উদ্দেশ্যেই করছে। সো দুইটা টার্গেট কিন্তু দুই রকম। সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করছেন তাদের কিন্তু কোনো জবাবদিহিতা নাই আসলে, কিন্তু গণমাধ্যমে তো জবাবদিহিতা আছে। আচ্ছা, একটু পার্থক্য শুনবো, সাইবার বুলিং, ট্রোলিং আর হচ্ছে ক্রিটিসিজম। তিন ধরনের জিনিস। ক্রিটিসিজম হচ্ছে এক ধরনের, মানে এটা তো সমালোচনা করা। এই সমালোচনা কিন্তু আমরা হেলদি ক্রিটিসিজম হতে পারে। একদমই তাই। আরেকটা কি বলুন, ট্রোলিং, যেটা ট্রোলিং হচ্ছে মানুষ ওইটা হচ্ছে ব্যঙ্গ করা, ফান করছে হয়তো, এইটা হয়তো ওইটার চেয়ে একটু খারাপ মানা যায়। কিন্তু যেটা বুলিং করা সেটা হচ্ছে টার্গেট করে করা, যে আমি আপনার খারাপ চাই, ক্ষতি চাই। অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যেটা দেখি যে আপনাকে আমি চিনি না ব্যক্তিগতভাবে, কিন্তু আমার মনে হয়েছে যে আপনার বিরুদ্ধে একটু কথা বললে আমার ভালো লাগবে, আমি শান্তি পাচ্ছি। এই শান্তি পাওয়ার নানান কারণ হতে পারে, যে আমি হয়তো অনেক কারণে পিছিয়ে আছি, এই লোক উপরে আছে, ভালো পজিশনে আছে। সো আমি টার্গেট করে একটা মানুষের বিরুদ্ধে কোনো কিছু বলছি। সো এটা হচ্ছে সাইবার বুলিং। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের শেষে একটা অংশ আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি সেটা শুরু করব। শুরু করি। এআই যুগে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আস্থা। ভবিষ্যতে সাংবাদিকদের জন্য কোন দক্ষতাগুলো সবচেয়ে জরুরি হয়ে উঠবে? এআই নির্ভর যেহেতু সবকিছু চলছে, তার মানে তাকে এআই টাইপের যে নলেজ সেটা বেশি জানতে হবে, তবেই সে দক্ষতা নিয়ে কাজ করতে পারবে। তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল লিটারেসি কেন এখন নাগরিক শিক্ষার অংশ হয়ে উঠেছে? কারণ সে যদি না শিখে তাহলে তো ভুল করতে থাকবে। তো এই জন্য তরুণটা আমি মনে করি সবার শেখা উচিত, এবং পাঠ্য বইতে যদি এটা যোগ করা যায়, মানে ডিজিটাল প্ল্যাটফর্মটা কিভাবে ব্যবহার করবেন, তাইলে জিনিসটা আরো সহজ হবে। সাইবার বুলিং বা অনলাইন হ্যারাসমেন্ট এর ক্ষেত্রে কি করণীয়? প্রথমত, আমি যদি নিজে ক্ষতিগ্রস্ত হই তাহলে এটা আইনের আশ্রয় নিতে হবে, এবং সোশ্যাল মিডিয়াকেও বলার সুযোগ আছে যে আমার বিরুদ্ধে মানে হেট কোনো কিছু ছড়ানো হচ্ছে, সেই রিপোর্টগুলো কন্টিনিউ করা, তাইলে হয়তো একটা সমাধান পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ টুডে। অনেক তথ্য কিন্তু যে আমি নিজেই আজকে অনেক কিছু নতুন করে জেনেছি, বিকজ ডিজিটাল মিডিয়া অনেক বড় একটা অংশ, পুরো পৃথিবীটা একটা হাতের মুঠোয়। সেটাকে একটা এপিসোডে হয়তো আমরা সংজ্ঞায়িত করতে পারবো না, আরও অনেক কনভারসেশন দরকার। তারপরও আমাদের সাবধান থাকতে হবে। যা দেখবো তাই হয়তো বিশ্বাস করা সম্ভব নয়, হওয়া উচিত না, এবং আমাদের মানসিকতাই এরকমভাবে আমাদের সেই মেন্টাল স্ট্রেংথটা ডেভেলপ করা উচিত, যে আমরা যা দেখছি তা যে সত্য হবে তা নয়, এবং আমার বিরুদ্ধে একটা নেগেটিভ কথা বললেই যে আমি ভেঙে পড়বো তা নয়। আপনার কাছ থেকে অনুষ্ঠান শেষ হওয়ার আগে একটা ছোট্ট টিপস আমি জানতে চাচ্ছি আমার দর্শকদের জন্য। ইন্ডিয়ার সনি টেলিভিশনের একটি প্রোগ্রাম হয়, নাম হচ্ছে আদালত। কেডি পাঠক হয়তো অনেকে দেখছেন, আমি খুব পছন্দ করি। ওনার একটি কমন ডায়লগ আছে যে যা দেখা যায় তা সত্য নয়, যা সত্য তা দেখা যায় না। সো আপনি কোনো কিছু দেখলেই যে ওইটা সত্য সেটা না ভেবে সন্দেহ করতে শেখা, যে আমি যা দেখলাম এটা হয়তো সত্য নাও হতে পারে। সন্দেহ করা, যাচাই বাছাই করা, এরপরে সেটা সোশ্যাল মিডিয়া বা আপনি যেখানে কথা বলতে পারেন। তো এটা যদি করতে পারেন তাইলে আমি মনে করি যে কখনোই আপনি বিপদেও পড়বেন না, এবং আপনার মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, অনলাইন হ্যারাসমেন্ট, মিডিয়া ট্রায়াল, এই যে সমস্যাগুলো আমরা এখন ফেস করছি, সেটা হয়তো এই যুগের জন্য, এই সময়ের জন্য এই সমস্যাগুলো হয়তো অনেক বড় হতে পারে, এবং আমরা পিছনের দিকে তাকালে হয়তো বলতে পারবো যে এই সমস্যা তো আমরা কোনোদিনও ফেস করিনি, এখন কেন? কিন্তু আমাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে আমাদের নিজেদের মধ্যে, আমাদের সেরকম পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, এবং যা দেখব তা কিন্তু সবই সত্য নয়, এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। দর্শক, আমরা শেষ করছি আজকের লাইফ ইজ বিউটিফুল। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।